স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জন, পরিস্থিতির অনেকটাই উন্নতি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। এবং চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, ২ জনকে ১৫,০০০ টাকা জরিমানা। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সংবাদকর্মীদের সুরক্ষা চেয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ জন সম্পাদকের মতবিনিময় হয়। পরে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, জানান সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা যেন না হয়। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে নিপীড়নমূলক আইন না থাকার পক্ষেও জোর দেন সম্পাদক পরিষদ। জ্যেষ্ঠ সাংবাদিক ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম জানান, প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে সম্মতি দিয়েছেন সাংবাদিকরা যেন বর্তমান সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেন। পরে এ বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। জানান, সম্পাদকদের কেউ কেউ মিডিয়া কমিশন করার কথা বলেছেন। এছাড়াও সংবিধান সংশোধনের প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে ব্যবসায়ী মাহবুবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি বলেন, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। তিনি আরও বলেন, বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে সমর্থনের কথা জানানো হয়। আমাদের আজকের মিটিংটা হলো যে ওভারঅল দ্য ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, ওভারঅল এক্সপোর্ট, পুলিশ স্ট্রাইক করছে, মানে কি বলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায়, আমাদের কি বলে রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের মানে ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে, ফরেন এক্সচেঞ্জ বাড়বে, সব কিছু। তো উনি আমাদের সাথে একমত, মার্শাল্লাহ, বলে যে আমরা দেয়ার আমাদের একটু সময় তো লাগতেছে। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর আগে গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে এই ৫৭ জন গ্রেফতার হন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অফ আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। গাজীপুরে একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ধরনের শিল্প কারখানা চালু রয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে টহলে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি কারখানার শ্রমিকরা ২০ দফা দাবিতে গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে তাদের মহাসড়ক অবরোধ করতে বাধা দেয়। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় চাকরি প্রত্যাশী নামে একটি সংগঠন প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদীর স্বেচ্ছাসেবক দলের নেতা তৌহিদ উদ্দিন ভূঁইয়া ছাত্র জনতার আন্দোলনে ছিলেন সরব। আন্দোলন সফল হলেও নিজের চোখে দেখতে পারছেন না তিনি। ১৮ জুলাই পুলিশের গুলিতে ২ চোখই হারিয়েছেন তিনি। দৃষ্টিহারা তৌহিদের দিন কাটছে ৪ দেয়ালের মাঝে। ১৮ জুলাই নরসিংদী জেলখানার মোড়ে ছাত্রদের উপর গুলির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে ২টি চোখই হারিয়েছেন তৌহিদ উদ্দিন ভূঁইয়া। যে চোখ দিয়ে এতদিন সুন্দর পৃথিবী দেখেছেন, সেই চোখে এখন শুধুই অন্ধকার। নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ
বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও সরব ছিলেন তিনি। পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রির অর্থ ব্যয় করেছেন দল ও নেতাকর্মীদের পেছনে। মানুষটা খালি দেখলাম যে জেলখানা মোড়টা ঘুরলো, ছাত্রদের বাধার পক্ষে ঘুরেই ওটার ভিতর যে পুলিশ ছিল আমরা জানি না, একদম তাক করে ওরা গুলি চতুর সাইডে যেমন যুদ্ধ যেভাবে হয় এভাবে ওরা এই জানলার ফাঁক দিয়ে ওরা গুলি করছে। আমি তো এতদিন দেখতেই পারতেছিলাম, দেশের স্বাধীনতাটা আমি দেখতে পারতেছি না, কিন্তু আসলে মনের যে আবেগটা, যে অনুভূতিটা, ওইটা দিয়ে যে আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দৃষ্টিশক্তি হারানো এই নেতার পরিবারের সদস্যরা জানান বিভীষিকাময় সেই দিনের কথা। এই সরকার যে পতন হয়েছে এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু আছে যুগন্ত শাস্তি পাক আল্লাহ পাক যেন আর কারোর চোখ বা কারো সন্তানকে ইয়া না করে, এটাই। কেন্দ্রীয়ভাবে তালিকা তৈরির পাশাপাশি স্থানীয়ভাবে ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে বলে জানালেন বিএনপি নেতারা। শেখ হাসিনার এই জুলুম সরকারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এবং পতনে যারা ভূমিকা রেখেছে, আত্মত্যাগ করেছে, প্রতিটি পরিবারের পেছনে বিএনপি আছে, বিএনপি পরিবার আছে। জেলা প্রশাসন জানিয়েছেন হতাহতের তালিকা সরকার প্রধানের দপ্তরে পাঠানো হবে। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। একমাত্র উপার্জনক্ষম মানুষটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলায় এখন দিশেহারা পুরো পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে বন্যা প্রসঙ্গ। দেশে চলমান বন্যায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। ফেনীতে সবচেয়ে বেশি ২৬ জন মারা গেছেন। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন ৬ লাখেরও বেশি পরিবার। কুমিল্লায় ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি, দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। এরই মধ্যে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ায় ১০ দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় সরকারি বেসরকারিভাবে ১৪০টি সরকারি মেডিকেল টিম কাজ করছে। এবারের বন্যায় কৃষিখাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে এখনও রয়েছেন আশ্রয় কেন্দ্রে। ফেনীতে পানি নামছে ধীর গতিতে। বন্যায় বিপর্যস্ত ফেনীর শিক্ষা প্রতিষ্ঠান। ২০ আগস্ট থেকে বন্ধ হয়ে গেছে পাঠদান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার এবং এগুলো চালুর বিষয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং বন্যার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আফরিন, আপনি যেমনটি বলছিলেন, ফেনীর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, অর্থাৎ পানি খুব আস্তে আস্তে নামছে, যার ফলে ফেনীর যে দাগনভূঞা উপজেলা, এই উপজেলায় সবচেয়ে ধীরগতিতে পানি নামছে। ইতিমধ্যেই সোনাগাজী এবং সদরের অংশ অনেকটাই পানি নেমে গেছে গড়বাড়ি থেকে, এখন শুধু রাস্তায় পানি আছে। আমি এখন আছি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে পানিতে এই বিদ্যালয়টি তলিয়ে গিয়েছিল। এখানে 20 আগস্ট থেকেই এখানে পাঠদান বন্ধ রয়েছে। এটা ছাড়াও ফেনীর 920টি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে 20 আগস্ট থেকে। কবে নাগাদ এই পাঠদান আবার শুরু হবে এটা আসলে কেউ ওইভাবে বলতে পারছে না। তো আসলে আমরা কথা বলেছিলাম শিক্ষা কর্মকর্তাদের সাথে, ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে পাঠদান প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকগুলো প্রতিষ্ঠানে যেহেতু আশ্রয়কেন্দ্র ছিল, আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে এবং এই যে বিদ্যালয়টির কথা আপনাকে বলছিলাম, এই বিদ্যালয়টিও কিন্তু এখনও আশ্রয়কেন্দ্র, এখনও মানুষ এখানে কিন্তু অবস্থান করছে, যার ফলে বিদ্যালয় থেকে, আশ্রয়কেন্দ্র থেকে মানুষগুলো যখন চলে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শেষ করার পরেই এবং পানি নেমে যাওয়ার ফলেই তখন কিন্তু বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা যাবে বলে শিক্ষা কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলছি, উনিও একই কথাই বলেছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণের জন্য ওনারা যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে দায়িত্ব দিয়েছেন ক্ষয়ক্ষতি নিরূপণ প্লাস এগুলো কিভাবে চালু করা যায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, তারা আমাদেরকে
যেটি বলছেন যে পানি না নামলে তাদের কোমলমতি শিশুদেরকে স্কুলে পাঠানো আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ এই পানিতে তারা যে কোনো জায়গায় পড়ে মারাও যেতে পারে, অথবা এই যে আরও বন্যার ফলে যে পানিবাহিত নানা রোগ নানা রকম সমস্যা এগুলোও আবার শিশুদের আক্রান্ত হতে পারে। এজন্য এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে বাচ্চাদের বই খাতা অনেক কিছুই ভেসে গেছে, ভিজে গেছে, এগুলোর কারণেই তারা এখন আসলে স্কুলে কতটুকু আসার মতো অবস্থা এটাও ভেবে দেখার বিষয়। আর আমরা কথা বলেছিলাম যারা ছাত্র তাদের সাথে, তারাও আমাদেরকে যেটি বলছেন যে তারা আসলে দীর্ঘ সময় ধরে পাঠদানের বাইরে আছেন। 20 আগস্ট থেকে পাঠদানের বাইরে, এর আগে ছাত্র আন্দোলনের সময়ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং বিভিন্ন সময়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই অবস্থা থেকে উত্তরণে প্রশাসন, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসন তারা উদ্যোগ নিচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। এর ফলে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরে আসার প্রক্রিয়া আস্তে আস্তে শুরু হবে। এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আব্দুল্লাহ আল মামুন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে 2 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর হারবাতলির অবৈধভাবে পাহাড় কেটে বসবাসকারীদের উচ্ছেদ করতে এ অভিযান চালানো হয়। এ সময় পারুল বেগম ও আব্দুল খালেক নামের 2 জনকে 15,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকারীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন গেল কয়েকদিন ধরে পাহাড় কেটে আসছিল কিছু অসাধু ব্যক্তি। পরিদর্শনের সময় 2 জনকে পাহাড় কাটারত অবস্থায় দেখতে পাওয়া যায়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। দুপুরে কার্যালয় ঘেরাও করে পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় প্রকৌশলী ফজলুল্লাহর কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে কয়েকজনের হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ওয়াসা ভবনে উপস্থিত হন। সরকারের কোনো নির্দেশনা ছাড়া তিনি পদত্যাগ করবেন না জানান প্রকৌশলী AKM ফজলুল্লাহ। মানহানির 5 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার পৃথক 2 ম্যাজিস্ট্রেট আদালত তাকে এসব মামলা থেকে খালাস দেন। এই 5 মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত 1টি মামলায় খালাস দেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এছাড়াও চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়। 2016 সালের 3 নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি AB সিদ্দিকী এই মামলাটি দায়ের করেন। বাংলাদেশকে ব্যর্থ ও নতজানু দেশে পরিণত করতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। যাত্রী সেবায় বদলে গেছে দেশের প্রধান বিমানবন্দর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেই যাত্রী হয়রানির অভিযোগ। অব্যবস্থাপনা ও অনিয়ম থেকে মুক্তি মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। অনিয়ম, অব্যবস্থাপনা আর যাত্রী হয়রানি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু সেই হয়রানির পরিবর্তে এখন স্বস্তি ছড়িয়ে আছে এই বিমানবন্দর জুড়ে।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের প্রধান বিমানবন্দরে। আগেও টেলিফোন সেবা, হেল্প ডেস্ক থাকলেও এতদিন তা যাত্রীদের তেমন কাজে আসেনি। এবার সেগুলো চালু সহ মিলছে ফ্রি ওয়াইফাই সুবিধা। ওয়াইফাই কোনো পয়লা কানেক্ট হয়েছে কিন্তু কোনো কার্যকর মানে পরে ওখানে ফ্রি সেবা করার জন্য দুজন লোক আছে, ও লোকের দ্বারা গেছি পর ও কানেক্ট করে দিয়েছে। তারপর আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করছি। আমার পাসপোর্টে একটু সমস্যা ছিল, সে সমাধান করেছে, পুলিশ ইমিগ্রেশন সব কমপ্লিট করে দিয়েছে। সৌদি আরব থেকে আসছি তিন বছর পরে, সব কিছু ঠিক আছে ভিতরে, আগের থেকে অনেক ভালো। দ্রুত ও অক্ষতভাবে মিলছে লাগেজ। কিছুদিন আগেও এই বিমানবন্দরে একটি ট্রলি পাওয়া ছিল দুরূহ কাজ, এবার সেখানেও মিলছে স্বস্তি। যাত্রীর চাপ প্রচুর, এর জন্য ট্রলিও প্রচুর, আর ট্রলি পর্যাপ্ত পরিমাণে ট্রলি আছে। আগে যে হয়রানি করতো আপনার এয়ারপোর্টে আসার পরে ব্যাগগুলো ডাবল দিত, পরে আবার বলতে যে 2টা মোবাইল কেন, 3টা মোবাইল কেন, পাসপোর্টে এই কোনো সেই কোনো একটু নাম দিচ্ছে হলে এগুলো হয়রানি করতো। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, ব্যাগ এখন আর ভাড়া চিরা করে না, ঠিক আছে, আগে তো অনেক কিছু শুনতাম। তবে বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে আসা স্বজনদের অতিরিক্ত ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের। এক্ষেত্রে সবাই সচেতন হলে বিমানবন্দরের পরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে বলে জানান নিরাপত্তা কর্মীরা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। 3 ফসলি জমি অধিগ্রহণ বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুন্সিগঞ্জে সিরাজদি খান উপজেলার কৃষকরা। দুপুরে চিত্রকোট ইউনিয়নের খারসুর এলাকায় ঢাকা দোহার সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ অংশ নেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারী কৃষকরা জানান, 2022 সালে শেখ হাসিনা সরকারের সময় মুদ্রণ শিল্প পার্কের নামে খরসুর মৌজার 100 একর 3 ফসলি কৃষি জমি কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই অধিগ্রহণ করা হয়। জমি অধিগ্রহণ শেষ হলে 10টি গ্রামের 5 শতাধিক কৃষক ক্ষতির মুখে পড়বে বলে জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। সাবেক অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমানের অনুসারীদের পদত্যাগ ও শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন আশুলিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটারের শিক্ষার্থীরা। এ নিয়ে টানা 3য় দিনের মতো বিক্ষোভ হলো। এ সময় বিক্ষোভকারীরা প্রায় 1 ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী, এই স্লোগানে শুরু হলো ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4। এই সিজনে ক্রেতারা যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার ও সিসিটিভির পণ্য বদলে সর্বোচ্চ 20% ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন। 6 মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন শোরুম থেকে পণ্য কেনায় এই সুবিধা পাবেন ক্রেতারা। লাকসাম ও লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে উপহার দিল ভাইয়া গ্রুপ। গত 31 আগস্ট সকাল থেকে লাকসাম পৌর শহরে ও লক্ষ্মীপুর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কুমিল্লার লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের স্বনামধন্য বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। সময়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় একের পর এক অমানবিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার শরণার্থী শিবিরে রুটি কেনার লাইনে দাঁড়ানো মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অন্তত 8 জন। স্থানীয় সময় সোমবার বিকেলে জাবালিয়া শরণার্থী শিবিরের সামনে এ ঘটনা ঘটে। এদিকে গাজা উপত্যকায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। এমন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অভিযোগ করেন, জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তি নিশ্চিত করতে যথেষ্ট কাজ করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও বিক্ষোভের মুখে নেতানিয়াহু এরই মধ্যে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জন, পরিস্থিতির অনেকটাই উন্নতি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। এবং চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, 2 জনকে 15,000 টাকা জরিমানা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫০। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।